ওকে, আবার থেকে বলছি যে আজকের দিন আমরা তিনটে, আমাদের লেসনের বিষয়বস্তু কিংবা টপিকস হচ্ছে তিনটে। ফার্স্ট, আমরা শিখবো যে কিভাবে, মানে কোন গুটির কত দাম আছে, দাম হয় কারণ দাবা খেলা যুদ্ধের খেলা, মারপিট হয়, এক্সচেঞ্জেস হয়, কাটাকাটি হয়। তাহলে হলে কে লাভবান হয়, কার লস হয়, সেটা আমরা আজকে শিখবো। সেকেন্ডলি, আমরা শিখবো কিভাবে আমাদের খেলাগুলোকে, মুভগুলোকে নোটেশন লিখতে হয়। আর তৃতীয় শিখবো আমরা একটা বেসিক চেকমেট কিভাবে করা যায় তার স্ট্র্যাটেজি। তো এই তিনটে জিনিস আমরা শিখবো। আহ প্রথমে আরম্ভ করি, আমাদের চেস বোর্ডটাতে দেখাই যাচ্ছে। তো গুটির দাম খুব ইম্পর্টেন্ট, কারণ প্রায় হয়, মানে যারা নতুন নতুন দাবা খেলে তারা খেলতে খেলতে অপোনেন্টের একটা গুটি মারলো, অপোনেন্টও আমাদের একটা গুটি মারলো, আমরা বুঝতেই পারলাম না কে লাভবান হলো। আমার মনে হচ্ছে আমি বুঝি বেশি মারলাম, ও ভাবলো ও বুঝি বেশি মারলো। তো তার জন্য একটা, হয়তো যারা খেলো তাদের একটা অনুমান আছে, তবুও যারা জানো না তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, তোমরা দেখবে এই চেস বোর্ডে 8টা পন আছে, তাই তো? 8টা বোর্ডে আছে, আমরা ইংলিশে পনস বলি। এই পনগুলোর গুটি দাম যদি আমরা এক ভাবি, ধরা যাক এইটার দাম যদি 1 টাকা হয়, তাহলে খুব মন দিয়ে শোনো, এই পণগুলোর দাম যদি 1 টাকা হয়, তাহলে ঘোড়াটার দাম পণ থেকে নিশ্চয়ই বেশি হবে। কেন? পণ মাত্র এক এক ঘর করে যায়, দুটো ঘর মানে কন্ট্রোল করে, মানে অপোনেন্টের গুটি যদি দুপাশে আসে মারতে পারে সামনের দিকে। অথচ ঘোড়া যদি মাঝখানে থাকে তাহলে 8 জায়গায় যেতে পারে এবং ঘোড়া লাফাতে পারে, সেই জন্য ঘোড়ার দাম অনেক বেশি হবে। তো সেই জন্য যদি পণ এক হয়, ধরা হয় ঘোড়া পণ থেকে 3 গুণ বেশি দামি। তার মানে এক হলে ঘোড়ার 3, ঠিক আছে? লোকে বলে 3 পয়েন্ট, পয়েন্ট বললে অনেক সময় কনফিউশন হয়। তো আমরা ধরে নিলাম যদি পণ 1 টাকা হয়, ঘোড়া 3 টাকা তার দাম। আর বিশপের দাম, বিশপ যেহেতু অনেক দূরে অনেকগুলো ঘর কন্ট্রোল করতে পারে, অনেকগুলো গুটিতে অপোনেন্টের গুটিকে মারতে পারে, তারপর অনেক দূরে চলে যেতে পারে একবারে। তো বিশপের দাম হচ্ছে ঘোড়ার মতোই 3 পয়েন্ট। তোমরা বলতে পারো ঘোড়ার বিশপ কেন সমান সমান নাইট আর বিশপ? তার মেন কারণ হচ্ছে যে বিশপ লাফাতে পারে না, ঘোড়া যে লাফাতে পারে তার জন্য বাড়তি ওর দামটা বেশি রাখা হচ্ছে। তো পণ যদি এক হয়, ঘোড়ার দাম 3, বিশপের দাম 3। রুকের দাম কত হবে? রুকের দাম 5। মানে ঘোড়া এবং বিশপ থেকেও বেশি দামি এইটা। কেন? এটা তো বিশপের মতোই মুভ করে, খালি সোজা, আর বিশপটা কোনা। ডিফারেন্স এই জন্য যে বিশপ শুধু এক কালারে থাকে, রুকটা যে কোনো কালারে যেতে পারে। প্লাস রুকটা দেখো, যদি মাঝখানে থাকে, তোমরা যদি গোনো কত ঘর কভার করছে, তো যদি ধরে নেওয়া যাক তর্কের খাতিরে কিংবা শেখার জন্য যে বোর্ডটা ফাঁকা আছে, রুকের কোনো রেস্ট্রিকশন নেই, মানে এই গুটিগুলো নেই, তাহলে দেখো একটা রুক যদি মাঝখানে থাকে, E4-এ থাকে, এই 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 ঘরটায় থাকে, তাহলে 1, 2, 3, নিচের দিকে 3, ওপরের দিকে 4, ডান দিকে 3, বাঁ দিকে 4, মানে টোটাল 7 আর 7, 14টা ঘরে যাওয়ার ক্ষমতা রাখে। এবার যদি একটা বিশপ মাঝখানে থাকে, তাহলে সেটা একই, 3, 4, পেছন দিকে 3, সামনের দিকে 4, মানে 14টা ঘরে যাচ্ছে। কিন্তু যদি এই রুকটা কোনায় থাকে, ধরা যাক এইখানে আছে এবং আমার বাঁ পাশে ডান পাশে কোনো গুটি নেই, তাহলে বাঁ দিকে 7টা ঘরে যেতে পারে, সামনের দিকে 7টা ঘরে যেতে পারে, তাহলেও 14টা ঘরে যেতে পারে। কিন্তু ধরে নেওয়া যাক যদি বিশপটা কোনায় থাকে, তাহলে বিশপ শুধু একদিকে 7টা ঘরে যাবে। তার মানে কোনায় যদি রুক থাকে 14টা ঘর কভার করছে, বিশপ কোনায় থাকলে মাত্র 7টা ঘর কভার করছে। সেই জন্য রুককে ধরা হয় বিশপ থেকে বেশি শক্তিশালী। ঠিক আছে?
তো আমরা আবার থেকে বলছি, পনের যদি দাম 1 হয়, রুকের দাম 5, নাইটের আর বিশপের দাম 3 3, মানে পন থেকে 3 গুণ বেশি পাওয়ারফুল, এবং রুকটা হচ্ছে 5 গুণ বেশি পাওয়ারফুল। এবং কুইন, যেহেতু আমরা জানি সব থেকে বেশি ঘর কভার করে, রুক আর বিশপ কম্বাইন করলে কুইনের শক্তি হয়, সেই জন্য কুইনের দাম ধরা হয় 9, 9। ঠিক আছে, তার মানে কি হলো? পন্স 1, রুক 5, নাইট আর বিশপ 3, কুইন 9। এবার কিং এর কত দাম? কিং এর আমরা কোনো দাম রাখি না, কেন? কারণ হচ্ছে কিং এক্সচেঞ্জই হয় না, কিং কাটাকাটি হয় না। তো আমরা এই দামগুলো কেন রাখছি? যখন খাওয়া খাওয়ি হবে, এ মারবে ও মারবে, তখন তো আমরা হিসেব করব কার বেশি, কার কে লাভবান হলো। তো সেই জন্য কিং যেহেতু মারামারি হবেই না, ওইটা এক্সচেঞ্জ হবেই না, সেই জন্য তার কোনো দাম আমরা রাখছি না, কারণ কিং ফেসে গেলে খেলা শেষ। এবার দেখো, তোমাদের উদাহরণ স্বরূপ দেখাচ্ছি। ধরো আমি এইটা খেললাম, আমার অপোনেন্ট এইটা খেললো, আমি এইটা খেললাম, আমার অপোনেন্ট 1 2 আড়াই করে এইটা খেললো। আমি যদি এইটা এইখানে গিয়ে বিশপ দিয়ে এটাকে মারি আর বলি চেক, তোমার রাজাকে মারবো, তুমি নিষিদ্ধ ঘরে আছো, রাজাও বিশপটাকে মারলো, তো কে লাভবান হলো? সাদা না কালো? কালো। কেন? কারণ হচ্ছে সাদা 3 মানে মূল্য খাওয়ালো, আর কালো খাওয়ালো 1 মূল্য, মানে কালোর একটা পণ গেল, সাদার একটা বিশপ গেল, তো সাদার ক্ষতি হলো। তো আমরা হিসেব ঠিক সেইভাবে করব। এটা তো খুব সহজ উদাহরণ দিলাম, মাঝে মাঝে বেশ কমপ্লিকেটেড হয়ে যায়। মানে এমন হয় যে আমি একটা রুক মারলাম অপোনেন্টের, আর তার সঙ্গে একটা পণ মারলাম, আর আমার অপোনেন্ট হয়তো আমার নাইট মারলো আর 3টে পণ মারলো। তখন আমরা হিসেব করি কার বেশি লাভ হলো। তখন আমরা দেখি আমি রুক মারলাম, 5 পয়েন্ট মারলাম, মানে 5 টাকা নিলাম, আর পনের হয়তো 1 6, আর ওর নাইটের 3, আর 3টে পণ মারলো, তার মানে ও 6 মারলো, তার মানে সমান সমান হলো। তো এইভাবে একটা আমরা রাফ হিসেব করি যে আহ মানে কার লাভ হলো কার ক্ষতি হলো, যখন আমরা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করি, মানে এই আমি মারলাম ও মারলো, আমি মারলাম ও মারলো, তখন কে বেশি মারলো কে কম মারলো, সেই হিসেবটা এইভাবে হয়। ঠিক আছে? তো আশা করি তোমাদের একটা আমার প্রাথমিক মোবাইলটা আইডিয়া হয়ে থেকে গেল। আমি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। আমার মোবাইলটা থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু হ্যাঁ আমার মোবাইলটা থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু আমার এতে চলছে, কম্পিউটারে চলছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রজেক্টরে জয়েন করছেন তো? খুব ভালো। তো আশা করি স্টুডেন্টরা দেখতে পাচ্ছে, আর যারা এই ক্লাস মিস করবে কিংবা যেই স্কুলগুলো অ্যাটেন্ড করছে না, আশা করি তারাও মানে আমার রেকর্ডেড ভার্সন যখন পাবে, তখন সেটা রিপ্লে করে পরবর্তীকালে স্টুডেন্টসরা এটা দেখতে পারবে। তো এই হলো আমার। হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টরা দেখছে এখন। ঠিক আছে, খুব ভালো। তো এইটা হচ্ছে দেখে দেবো। প্রথম মানে আমাদের শিক্ষা আজকে, যে কে কোন গুটিটা মারলে লাভবান হচ্ছে। এখন একটা জিনিস মাথায় রেখো, এই যে আমি বললাম যে একটা পণের দাম যদি 1 টাকা হয়, বিশপ আর নাইটের 3 টাকা, রুকের 5 টাকা, কুইনের 9 টাকা, এইটা কিন্তু একটা গাইডলাইন। গাইডলাইন মানে একটা রাফ তোমাদেরকে হিসেব করার দিলাম, মানে একটা আইডিয়া দিলাম। এমনও পরিস্থিতি মাঝে মাঝে আসে যে একটা পণের মূল্য হয়তো একটা রূপ থেকেও বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা দান যখন আমরা দিই, তখন মূল্য কিন্তু আপ ডাউন করতে থাকে পজিশন অনুযায়ী। তো অত বেশি আমি ডেপথে আজকে শেখাবো না, কারণটা তোমরা কনফিউজ করে যাবে। তো মাথায় রেখো যে আমি যে এখন তোমাদেরকে দাম বললাম প্রত্যেকটা গুটির, সেই দামগুলো কিন্তু একটা আইডিয়ার জন্য, যাতে তোমরা খেলতে পারো প্রাথমিকভাবে। পরবর্তীকালে তোমরা যখন খুব বড় প্লেয়ার হবে, ভালো প্লেয়ার হবে, তখন তোমরা দেখবে এই দামগুলো কিন্তু এক থাকে না, ফ্লাকচুয়েট করে। তার মানে এমন এমন পজিশন আসে যখন এই ঘোড়াটা হয়তো ফেসে গেল, আর আমার হয়তো বিশপটা খুব ভালো খেলছে, হয়তো কালোর বিশপটা খুব ভালো খেলছে, সাদার ঘোড়াটা ফেসে আছে কোনায়, তখন কিন্তু এই দুটো সমান সমান মূল্য হবে না। তো কার মূল্য বেশি কার মূল্য কম, সেটা কিন্তু খেলে খেলে তোমরা অভিজ্ঞতার মাধ্যমেই জানতে পারবে। অবশ্যই আমরা তোমাকে ট্রেনিং দেবো তার জন্য।
কিন্তু সেটা রাতারাতি জানা সম্ভব হয় না, অনেক সময় বড় বড় প্লেয়াররাও ভুল করে ফেলে। ঠিক আছে, সব গুটি আপাতত যা বললাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট, খেলার প্রথমে সেরকম রেট, মানে কার ভ্যালু বেশি কম ইত্যাদি। কিন্তু এমন এমন পজিশন আসে যেখানে মানে প্রত্যেকটা গুটির ভ্যালু বাড়ে কিংবা কমে যায়, কিরকম খেলছে তার উপরে ডিপেন্ড করে। তো সেইগুলো আমরা এর পরে কোনো একটা ক্লাসে শিখবো। তো আশা করি এই মূল্যটা তোমরা বুঝলে, কোন গুটির কত মূল্য। ঠিক আছে, অনেক কোচ আছে আমাদের এখানে, তারা বলে রাজার মূল্য অসীম। সেরকম কিছু হয় না, রাজার কোনো অসীম টসীম না। এই মূল্যগুলো এই জন্য আমরা জানি যে গুটি যখন এক্সচেঞ্জ হয় কে লাভবান হলো সেটা জানার জন্য। তো যেহেতু রাজা কোনোদিন এক্সচেঞ্জ হবে না, কাটাকাটি হবে না, সেই জন্য তার আমরা কোনো মূল্য রাখিনি। তো এই হলো প্রথম জিনিস। এবার দ্বিতীয় জিনিস, সেটা হচ্ছে নোটেশন, কি করে তোমরা খেলাটাকে লিখবে। এবার তোমরা হয়তো যখন পুরো স্ক্রিনটা দেখছো, আমি ইচ্ছা করে পুরো স্ক্রিন দেখাচ্ছি আজকে, ডান দিকে আমার যেখানে কার্সারটা আছে সেখানে দেখবে কিছু কিছু লেখা আছে। তো আমি যেই সফটওয়্যারটা ইউজ করে তোমাদেরকে খেলা শেখাচ্ছি, এই সফটওয়্যারে মানে বাঁ দিকে চেসবোর্ড থাকে, ডান দিকে লেখাগুলো থাকে, মানে অ্যাজ ইফ আমি এই যে চালগুলো দিচ্ছি সেগুলো এখানে অটোমেটিকলি লেখা হয়ে যায়। তো আমি মাঝে মাঝে তোমাদেরকে যখন খেলা শেখাবো তখন শুধু বোর্ডটা ক্রপ করে দেবো, মানে তোমরা শুধু বোর্ডটাই দেখতে পারবে, লেখাগুলো দেখতে পারবে না। আর মাঝে মাঝে তোমাদেরকে পুরো স্ক্রিনটাই দেখাবো যাতে তোমরা বোর্ড এবং লেখা দুটো দেখতে পারো। তো এখন দেখো লেখা কিভাবে হয়। তোমরা প্রত্যেকটা গুটির নাম শিখেছো, প্রত্যেকটা গুটির ডাক নামও শিখেছো। ডাক নাম কি, মানে শর্টে কি বলি। আবার থেকে বলছি, তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি। কিং ইংলিশে তার ডাক নাম হচ্ছে শুধু কে। কুইন ইংলিশে তার ডাক নাম হচ্ছে শুধু কিউ। বিশপ, দুটো বিশপ থাকে, বিশপগুলোর ডাক নাম হচ্ছে শুধু বি। নাইট, নাইটের ডাক নাম কিন্তু যদিও KNIGHT, কিন্তু তোমরা বলবে এটাও শর্ট ফর্মে কে হওয়া উচিত, তাহলে কনফিউশন হবে। কে বললে রাজাও কে, নাইটও কে, তাহলে কনফিউজ করবে। সেই জন্য রাখা হয়েছে নাইটকে এন। ঠিক আছে, নাইটের ডাকনাম আমরা রেখেছি এন, এবং রুকের ডাকনাম রেখেছি আর, এবং পনের কোনো ডাক নাম নেই। মানে ডাক নাম মানে শর্টে, আমি বাংলা ভাষায় মজা করে এগুলোকে ডাক নাম বলছি। তো আমরা কিংকে কে বলি, কুইনকে কিউ বলি, মনে রাখা খুব সোজা। বিশপকে বি বলি, নাইটকে এন বলি, রুককে আর বলি, এবং পণগুলোকে আমরা কিছু বলি না। ঠিক আছে, এইটা হচ্ছে প্রত্যেকটা গুটির সংক্ষেপে নাম। এবং প্রত্যেকটা ঘরও তোমরা জানো, র্যাঙ্ক ফাইল, তাই তো? যেমন ধরা যাক এইটা হলো A5, তাই তো, এইটা হলো B5 ইত্যাদি। তোমরা জানো A থেকে H হয় বাঁ থেকে ডান দিকে সাদার, আর কালো নিয়ে যে খেলে তার ডান থেকে বাঁ দিকে হবে A থেকে H, এবং 1 থেকে 8 সাদার থেকে কালোর দিক। তার মানে এইটা হলো 1, এইটা হলো 2, এগুলো এর আগের ক্লাসে করেছি আমরা, তবুও জাস্ট রিভিশনের জন্য। এইটা হলো 4, 1 2 3 4 করে আলটিমেটলি 1 থেকে 8 নিচ থেকে উপর, আর বাঁ থেকে ডান হচ্ছে এ, A থেকে H। এবার তোমরা এটাও জেনে গেছো যে প্রত্যেকটা ঘরের একটা নাম হয়। সে ঘরের নামটা কিভাবে হয়, ফাইল এবং র্যাঙ্ক মিশিয়ে দিলে ঘরের নাম হচ্ছে, তাই তো? যেমন ধরো যাক এই ঘরটা হচ্ছে C4, সরি, এইটা হলো C4। কিভাবে C4 হলো, সি ফাইল আর ফোর্থ র্যাঙ্ক। এইটা হলো E5, এইটা হলো F7। এখন যে কোনো ভালো খেলা প্রথম দিকে তোমাদের একটু গুনে গুনে করতে হবে, দেখতে হবে। পরবর্তীকালে তোমরা এত তাড়াতাড়ি বলতে পারবে, তোমাদের অভ্যেস হয়ে যাবে, যখন কিছুদিন খেলবে তোমরা তখন অভ্যেস হয়ে যাবে। চোখ বন্ধ করেও বলতে পারবে যে এইটা হচ্ছে বাঁ দিকের কোণার ঘর, এইটা হচ্ছে এইট, মানে যেটা আমাদের হয় আর কি। যারা কিছুদিন খেলে তারা এটা সহজেই রপ্ত করতে পারবে। প্রত্যেকটা ঘরের নাম হয়, তোমরা প্রথম দিকে গুনে গুনে দেখো কি কোন ফাইল কোন র্যাঙ্ক, তারপরে তোমরা বলতে পারবে। এবার ধরো আমরা একটা ছোট্ট খেলার মাধ্যমে আমি কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, এবার ধরো
এই খেলাতে হোয়াইট প্রথমে খেললো E4, মানে E4-এ পনটাকে রাখলো। পনের যেহেতু নাম হয় না, সেই জন্য আমরা পনকে বিনা নাম দিয়ে শুধু ঘরের নামটা লিখে দেবো। 1 নম্বর চাল দেখো ডান দিকে লেখা আছে E4, তার মানে বোঝা যাচ্ছে পনটাকে E4-এ গেছে। এবার ধরে নেওয়া যাক ব্ল্যাক এই মুভটা গেল, এইটাকে আমরা বলবো E5, কারণ ব্ল্যাকও পনটাকে E5 স্কোয়ারে রেখেছে। শুধু E5 মানে পনটাই E5-এ গেছে। ওকে, তো এটা হলো E4 E5, প্রথম চাল দুজন দিল। দ্বিতীয় চাল আমি লিখছি, এই ঘোড়াটা 1 2 আড়াই করে এখানে এলো। তো আমরা কিভাবে লিখবো? দেখো ঘোড়া লাফাতে পারে, আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমরা কিভাবে লিখবো? এন মানে নাইট, নাইটটাকে ঘোড়াটাকে আমরা ডাকনাম এন বলি। এফ, এইটা হচ্ছে F3 ঘর, ABCDEF, আর 1 2 3। তো F3 ঘরে এনটা গেল। তো দ্বিতীয় চাল সাদা দিল NF3। এবার কালো, ধরে নেওয়া যাক এই পণটা এইখানে রাখে। তো আমরা কি লিখবো? পনের তো নাম হয় না, শুধু ঘরের নাম লিখবো। ঘরের নামটা হচ্ছে D6, ABCD। আর সাদার দিক থেকে এইটা হচ্ছে 6 নম্বর ঘর, র্যাঙ্ক 1 2 3 4 5 6। তো D6 লিখলে বোঝা যাচ্ছে যে পণটাকেই D6-এ দিয়েছে। ঠিক আছে, এবার ধরা যাক সাদা গেল এইটা এইখানে। এবার তোমাদেরকে জাস্ট অল্প পজ করছি, পজ করে তোমরা তো এখন বলতে পারবে না কারণ প্রজেক্টরে দেখছো, কিন্তু স্টিল আশা করি তোমরা এটা বার করতে পারবে এই চালের নামটা কি হবে, কিভাবে লিখবো আমরা। 3 নম্বর চাল 3 ডট, এইটাকে বলে বিশপ, বি, ক্যাপিটাল বি। আর এইটা হবে, আচ্ছা প্রত্যেকটা গুটির নাম কিন্তু ক্যাপিটাল দিয়ে হবে ডাক নামগুলো। তো B C4 স্কোয়ারে গেল, তো সাদা গেল B C4। এবার ধরে নেওয়া যাক কালো এইখানে গেল আহ এই গুটিটা এইখানে, এইটাকে লেখা হবে কালোর বি মানে বিশপ, এই ঘরটা হচ্ছে G4। তো কালো গেল G4-এ, বিশপ G4। ঠিক আছে, BG4 শর্টে। এবার আরো আমি 2 3 চাল খেলে তোমাদের দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। এবার ঘোড়া ধরো এ 1 2 আড়াই করে এইখানে গেল, তো এইটার নাম হবে নাইট মানে NC3। ঠিক আছে, বাই দেবে আমি জাস্ট তোমাদেরকে রিমাইন্ড করছি, যদি আমি এইটাকে মারতাম, ধরো এইখানে প্রথম দিকে ও যখন এইটা গেল, আমি যদি এইটাকে মারতাম 1 2 আড়াই করে, তাহলে এটা কি ভালো দান ছিল? অবশ্যই খারাপ দান। কেন? ও সামনে 1 ঘর কোনাকুনি মেরে দিত। তাহলে হলো কি, আমার নাইট গেল আর অপোনেন্টের পন গেল। তো পনের 3 গুণ বেশি দামি আমার নাইট, সেই জন্য আমি এটাকে মারবো না। ঠিক আছে, কারণ মারলে আমার ক্ষতি হবে। সেই জন্য আমি ধরো এইটা দিয়েছি, ও এইটা দিয়েছে। তোমাদের যে খেলা দেখাচ্ছি এটা শুধু নোটেশন শেখাচ্ছি না, খেলার কয়েকটা ছোট ছোট সূক্ষ্ম জিনিস তোমরা বুঝতে পারবে, রিভিশন হয়ে যাবে। ধরো আমার ঘোড়াটা এখানে গেল, তো এটা লিখবো নাইট NC3। এবার ধরে নেওয়া যাক কালো এইখানে এই পণটাকে 1 ঘর এগিয়েছে। চাইলে পণ 1 ঘর এগোতে পারে, 2 ঘর এগোতে পারে। তো ও ধরো 1 ঘরই এগোলো। তো যেহেতু পণের নাম আমরা লিখবো না, এই ঘরের নাম হচ্ছে B6, তো আমরা লিখবো শুধু B6। তার মানে ধরে নিতে হবে পণ গেছে B6। এইবার একটা মজার জিনিসও তোমাদের শেখাচ্ছি, যদিও এটা খুব, এবার সাদা কি করলো, এই ঘোড়া দিয়ে 1 2 আড়াই করে এটা মেরে দিল। ঠিক আছে, সাদা ঘোড়া দিয়ে এটা মারল। এবার কালো, তো আমরা কি লিখবো? নাইট মানে এন, এই ঘরটার নাম হচ্ছে E5। নাইট গেল E5-এ। যেহেতু ক্যাপচার করেছি, অনেকে কি করে
ক্যাপচারের একটা চিহ্ন দিয়ে দেয়, নাইট দিয়ে E5টাকে মারলাম। তো সেই জন্য কি থাকবে, নাইট ক্রস দেবে একটা এক্স এর মতো, নাইট ক্রস E5, মানে নাইট দিয়ে E5টা মারলাম। এইখানে দেখো আমার ডান দিকে যেখানে কার্সারটা রাখলাম, সেখানে নাইট ক্রস E5 লেখা আছে। এখন মন দিয়ে দাবার বোর্ডের দিকে তাকাও। কালো, কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে এই ঘোড়াটা দিয়ে বোর্ডে মারলাম, আরো পন দিয়ে ঘোড়া মারলো, তো লাভবান কে হলো? কালো হলো। তো সাদা এই চালটা দিল কেন? সাদা এই জন্য দিল যে সাদা ভেবে নিয়েছে যেই মুহূর্তেও মারবে, আমিও কুইনটা কোনাকুনি গিয়ে বিশপটাকে মারবো। তো হলো কি, আমি বিশপ মারলাম, আর তার আগের দানে পন মারলাম, আর ও আমার শুধু নাইট মারলো। তার মানে লাভবান হলাম আমি, সাদা একটা পন মেরে দিলাম বেশি। এবার তোমরা বলতে পারো, যদি একটু বেশি ভালো খেয়াল করো, যে স্যার ও তো এইটা দিয়ে বিশপ G4 দিয়ে কোনাকুনি আমার কুইনটাকে মেরে দেবে, আমার কুইনের দাম তো 9 পয়েন্ট, তো আমার কুইন চলে গেল, আমি একটা পন মারলাম 1 পয়েন্ট, আর ও মেরে দিল আমার কুইন, তো কালো তো জিতে যাবে। তাই না? মনে হচ্ছে সেটাই, কিন্তু এখানে তোমাদের একটা কায়দা দেখাচ্ছে। সেই কায়দা হচ্ছে, সাদা কি করলো, এইখানে একটা খেলা হয়েছে। সাদা এই বিশপটাকে দিয়ে কোনাকুনি গিয়ে এই পনটাকে মারলো চেক, মানে আগামী মুভ E8 কিংটাকে মারবো। এইবার কিং এর কাছে মাত্র কটা ঘর আছে? এইদিকে যেতে পারছে না, এইদিকে যেতে পারছে না, ঢাকা ঘরগুলো। তো সামনের দিকে আসতে পারে, কিংবা মারতে পারে, কিংবা এইদিকে আসতে পারে। যদি এটাকে মারে, মারা নিষিদ্ধ কেন? ঘোড়া 1 2 আড়াই করে এই ঘরটাকে, রাজাটাকে মেরে দেবে। রাজা ওই ঘরে যেতেই পারে না যেখানে কেউ মারবে। তো কিং F7 হতেই পারে না। কিং D7 গেলে আবার ঘোড়া এখানে আছে, 1 2 আড়াই করে মেরে দেবে। তো D7-এও যেতে পারে না, তো বাধ্য হয়ে কিংটাকে উপরে উঠতে হবে। যেই না কিং ওপরে উঠলো, সাদা গেল কি, কালো বলছে আমি কুইন মেরে দিয়েছি, আমি জেতার কাছাকাছি চলে গেছি। কিন্তু সাদা বলছে যে এই অবস্থায় আমি 1 2 আড়াই করে আবার রাজা মারার হুমকি দিলাম, চেক। এবার রাজা না পারছে ওপরে আসতে, কেন? বিশপ মেরে দেবে। না পারছে এইখানে আসছে, কারণ এই নাইট কন্ট্রোল করছে নিষিদ্ধ ঘর 1 2 আড়াই করে। না পারছে এইখানে যেতে, এই নাইট কন্ট্রোল করছে। না পারছে এইখানে যেতে, কারণ এই নাইট কন্ট্রোল করছে। না পারছে পেছনে যেতে, কারণ বিশপ কন্ট্রোল করছে। তিনটে গুটি পুরো রাজাকে ঘিরে দিয়েছে, আর কালো কিছু করতে পারছে না। তো এইটাকে আমরা বলছি চেক মেট হয়ে গেল। মানে খুব সংক্ষেপে, 7 দানের মধ্যে আহ সাদা কালোকে হারিয়ে দিল, চেকমেট করলো। কিন্তু কত সুন্দর খেললো, যে প্রথমে কালো বুঝতেই পারলো না। কালো ভাবলো যে, প্রথমত ভাবলো যে আমার এই পনের তো সাপোর্ট আছে, বা পনটাকে মারলে মেরেই দেবে। যখন ও বুঝলো যে মারলে ও মেরে দেবে, তখন ও বললো ঠিক আছে, তাহলে তোমার কুইনটাই মেরে দিই, আমি তো জিতে যাব। কিন্তু সাদা একটা কুইন খাইয়ে দিয়ে, মানে মনে হচ্ছে সাদা হেরে যাবে, কিন্তু খুব সুন্দরভাবে চেক দিল, এবং কিং উঠলো, তখন নাইট D5 চেকমেট। এবার দেখো, আমরা যেমন বললাম মারাকে ক্রস বলে, ক্রস দিয়ে, যেমন ধরো বিশপ দিয়ে D1 মারলো, তো আমরা লিখছি কি, বিশপ ক্রস D1, কুইনটাকে মারলাম। এবার বিশপ F4 দিয়ে 8 পনটাকে মারলো, বিশপ C4 দিয়ে, তো আমরা লিখবো বিশপ ক্রস, এই স্কোয়ারটার নাম হচ্ছে F7। রাজাটা উঠলো, ঠিক আছে। আচ্ছা, চেকটা অনেক সময় আমরা লিখিও না, আর অনেক সময় চেকটাকে প্লাস লেখে। এই দেখো, বিশপ ক্রস F7, আর ছোট্ট প্লাস দিয়েছে। প্লাসের মানে হচ্ছে চেক। এইগুলো হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা আস্তে 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 এমন ভাবে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো যে সারা পৃথিবীর লোক আমার ভাষা বুঝতে পারবে। ঠিক আছে, ও যখন কিং E7, কে E7 আসলো, আমি গেলাম ND5 চেক, এবং যেহেতু এটা মাত, চেক মেট, সেই জন্য এখানে একটা মানে কাটকুট দিয়ে দেওয়া হলো, দুটো ক্রস দেওয়া হলো, মানে হ্যাশট্যাগ যেটাকে বলে। তো ওই চিহ্ন দেওয়া হলো, তোমরা দেখতে পাচ্ছ আমার কার্সারের পাশে। এইটা মানে চেকমেট। ঠিক আছে। তো এইটা একটা ছোট্ট খেলার মাধ্যমে তোমাদের শেখালাম কি করে
তোমরা দাবার মুভগুলোকে লিখবে। এখন দু একটা জিনিস বাকি আছে, সেগুলো এখন শিখিয়ে দিচ্ছি। প্রথমত, ক্যাসলিংকে কি করে তোমরা লিখবে। ক্যাসলিংকে ধরো, সাদা যদি এইটা না মেরে, আমরা এর আগে শিখিয়েছি না, একটা দানেই তুমি রাজা এবং নৌকোর জায়গা পাল্টাপাল্টি করতে পারো। ধরো এই মুভটা দিতে পারো, যেখানে রাজা দুঘর আসবে আর কালো রূপ পাশে থাকবে। এবার যদি ক্যাসলিং করো, কয়েকটা শর্তও আছে, সেটা গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, যে রাজা যাতে চেকে না থাকে, এবং রাজার রাস্তায় F1 স্কোয়ারটাও যাতে কোনো গুটি না সামলায় অপোনেন্টের। হ্যাঁ, আচ্ছা সরি, আমার মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম না? হ্যাঁ, আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আশা করি এখন অব্দি তোমরা যা দেখাচ্ছি সেটা বুঝেছো। তো ধরে নেওয়া যাক সাদা, এখানে আমরা শিখছিলাম ক্যাসলিংটা কি করে লিখ। তো সাদার রাজা যাচ্ছে G1-এ, আর রুক আসছে F1-এ। তো আমরা ক্যাসেলকে শর্টে লিখি 0-0। দেখো, 5 নম্বর চালে আমার কার্সার যেখানে আছে, 0-0 মানে হচ্ছে ক্যাসেল করলাম। আর যদি উল্টো দিকে ক্যাসেল কোনোদিন করি, ধরা যাক এই দুটো গুটি নেই, আর আমি রাজা এইখানে গেলাম আর ওর রুক এইখানে আসলো, তাহলে আমরা লিখবো 3-0। ওইখানে দুটো জিরো আছে, এখানে তিনটে। ধরে নেওয়া যাক আমি এইটা দিলাম শেখার জন্য, এইটা দিলাম, এইটা দিলাম, কালো এইটা দিল, আমি কুইনটাও সরে গেলাম, রাজার রাস্তাটা খালি করলাম, কালো করলো এখানে ক্যাসেল। তো মুভটা লিখবো আমরা 0-0, আর সাদার মুভ এখানে হবে 0-0-0। দেখো এইখানে আমার কার্সারের দিকে তাকাও, এইখানে দেখো, এইখানে হচ্ছে দুটো জিরো, আর 8 নম্বর চাল সাদা দিচ্ছে 3টে জিরো পাশাপাশি। তো এইটা হচ্ছে সংক্ষেপে আমরা ক্যাসলিংকে এইভাবে লিখবো। এইটা হচ্ছে নোটেশন। আরো কয়েকটা ছোট জিনিস আছে তোমাদেরকে জানতে হবে। ধরে নেওয়া যাক আমি এখন চেসবোর্ড সাজাচ্ছি। ধরে নেওয়া যাক, ক্লিয়ার করলাম বোর্ডটা, আমি একটা পজিশন সাজাচ্ছি যেইখানে আমার দুটো গুটি আছে। এইখানে ধরে নেওয়া যাক এইটা হচ্ছে আমার পজিশন। তো এইখানে আমি সাদার দান, সাদা হয়ে আমি ধরা যাক এই গুটিটা এইখানে গেলাম, ঘোড়াটাকে এই ঘরে গেলাম। এই ঘরের নাম কি? F5। ঘোড়ার নাম কি? এন। মানে এন গেল, নাইট গেল F5-এ, NF5 লিখলাম। কিন্তু সমস্যা হবে যে আমার দুটো নাইটই F5 যেতে পারে। তো আমি যদি নোটেশনে লিখি NF5, তাহলে পরবর্তীকালে যে এই খেলাটা দেখবে সে বুঝতে পারবে না যে আমি কোন নাইটটা F5 এঁকেছি। বুঝতে পারছো? তাহলে সেই জন্য যখন দুটো গুটি এক ঘরে যাওয়ার জায়গা থাকে, তখন আমাদেরকে স্পেসিফাই করতে হবে, বিশেষভাবে লিখতে হবে, যে নাইট যেটা তে আছে সেইটা গেলাম F5, কিংবা নাইট যেটা G লাইনে আছে সেইটা গেলাম F5-এ। তো লিখবো আমরা, দেখো এখানে লেখা কি আছে, NEF5। শুধু NF5 লেখা নেই, কিংবা তার তলায় লেখা আছে NGF5। ঠিক আছে? তো নাইট F5টা কিভাবে লিখছে সেটা তোমরা বুঝলে। তো মাঝে মাঝে এরকম হয়, ধরা যাক এই নাইটটা আবার আমি চেঞ্জ করছি, আর একটা পজিশন বানাচ্ছি। ওকে, দাও। এইটা কি যেন, আহ, হ্যাঁ, ওকে। ধরে নেওয়া যাক এই অবস্থায় এই ঘোড়াটা এইখানে আছে। ঠিক আছে, আর রাজাটাকে আমি সরিয়ে দিলাম। ধরে নেওয়া যাক ঘোড়াটা এইখানে আছে। এবার আমরা দেখি এখানে আর একটা জিনিস হতে পারে। ধরা যাক আমরা এই ঘোড়াটাকে এইখানে গেলাম, তো কি লিখবো? নাইট F5। এবার প্রশ্ন হচ্ছে কোন নাইটটা F5 দেবে। এবার তুমি যদি বলো নাইট যেটা তে আছে সেটা F5, তো এখানে দুটো নাইটই তো তে আছে, দুটোই তো লাইনে আছে। তখন আমরা বোঝাবার জন্য লিখবো নাইট যেটা 7-এ আছে, একটা 7-এ আছে, একটা 3-এ আছে, 3-তে আছে,
নাইট 7 F5, তাহলে বোঝা যাবে, দেখো এখানে লেখা আছে কি নাইট 7 F5। কিংবা যদি এইটা দিই, তো বোঝা যাবে নাইট 3 F5। এই দেখো লেখা আছে নাইট 3 F5, যেটা থার্ড র্যাঙ্কে ছিল সেইটা F5 এ গেল। বুঝলে তো? মাঝে মাঝে মানে লেখাটা খুব সোজা, গুটির নাম লিখবে, ঘরের নাম লিখবে। কিন্তু যখন দুটো সেম গুটি একই ঘরে যেতে পারে, তখন আমাকে একটু স্পেসিফাই করতে হবে যে কোন পার্টিকুলার গুটিটা ওই ঘরে গেছে। রাইট? আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। এখন আহ প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে গ্রুপে পাঠাতে পারো পার্সোনালি, মানে তোমাদের স্যারের মাধ্যমে, স্যারদের মাধ্যমে। যদি স্যাররা বুঝিয়ে দেয় ভালো, আর যদি স্যারদেরও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই ফার্দার কন্ট্যাক্ট করতে পারো। এখন আমি খুব সংক্ষেপে, কারণ একদিনে বেশি কিছু মাথায় ঢোকালে সব তোমরা গুলিয়ে ফেলবে, সেই জন্য খুব সংক্ষেপে একটা কায়দা দেখাতে চাই, একটা স্ট্র্যাটেজি দেখাতে চাই, কি করে তোমরা অপোনেন্টের রাজাকে মাত করবে। এখন কিছুক্ষণ আগে একটা খেলা দেখালাম, সাদা কি সুন্দর মাত করলো, কিন্তু আহ ওকে, কিন্তু আমরা সেইটা না করে, এক তো হচ্ছে যে আমরা খেলার মাঝখানে এমনি জিতে গেলাম মাত করলে, আর একটা হচ্ছে খেলতে 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 মাত করতে পারলাম না, খেলার শেষের দিকে চলে এলো। এবার ধরা যাক আমার অপোনেন্টের রাজা আছে, আর আমার কাছে কিং আর কুইন আছে। তা একটা হচ্ছে প্রথমেই মাত জিতে গেলাম, আর একটা হচ্ছে একদম শেষে গিয়ে জিতলাম। তো শেষে যখন আমরা খেলায় যাচ্ছি, তখন কি করে জিতবো তার একটা ছোট্ট নমুনা দেখাচ্ছি। এইটা হচ্ছে হাউ টু চেকমেট আর লোন কিং। লোন মানে একা রাজাকে কি করে আমরা চেকমেট করব। এখন দেখো, এইখানে আমরা খুব সোজা, এটা এই জন্য দেখাচ্ছি যে একবার একটা আমরা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম গরিব বাচ্চা মেয়েদের জন্য, গ্রামে, মানে চা চা বাগানে। তো সেইখানে তারা এসছিল টুর্নামেন্ট খেলতে, তাদেরকে কেউ তেমন ভাবে শেখায়নি, তো স্কুলে আমরা কি করে খেলতে হয় মোটামুটি বলে দিয়েছিলাম। তো বেশ কিছু মেয়ে চা বাগান থেকে, প্রায় 200 মেয়ে এসেছিল ভিন্ন ভিন্ন স্কুল থেকে। তো তখন আমি ওই টুর্নামেন্ট করালাম একটা, মানে ওই প্রশাসন থেকেই টুর্নামেন্টটা করানো হয়েছিল আলিপুরদুয়ারে। তো যখন ওই টুর্নামেন্টটা করছিলাম, প্রথম খেলা দেখে আমি বুঝলাম যে ওরা মোটামুটি চাল দিতে পারছে, গুটি মারতে পারছে অপোনেন্টে, সবই করতে পারছে, কিন্তু মাত আর করতে পারছে না, ফলে খেলা শেষ আর হচ্ছে না। তো একটা নিয়ম আছে, এই নিয়মটা তোমরা জেনে নাও, যে যদি 50 চাল ধরে, মানে এক চাল তুমি জানো আমি দিলাম ও দিলাম, এক চাল হলো, আর যদি আমি মাতই না করতে পারি 50 চাল ধরে, যেখানে কোনো গুটি খাওয়া খাওয়ি হচ্ছে না, কোনো কোনো পনের মুভমেন্ট নেই, কোনো পণ নেই বোর্ডে, তো সেরকম অবস্থায় যদি 50টা চাল হয়ে যায়, মানে খেলা তো 100 200 চালও হতে পারে, কিন্তু যদি কোনো গুটি মারামারি না হয় পরপর 50 চালে, কিংবা যদি কোনো পন মুভমেন্ট না হয় 50 চালে, তাহলে কিন্তু খেলাটাকে ড্র ঘোষণা করে দেওয়া হয়, কেউই জিততে পারলো না। ঠিক আছে? তাই জন্য যে জিতছে তাকে শেখা উচিত আমি 50 চালের মধ্যে অপোনেন্টের রাজাকে কি করে মাত করব। তো এখন দেখো, ধরে নেওয়া যাক এই অবস্থা, সাদা জিতছে কারণ সাদার কাছে একটা কুইন আছে, কালোর কাছে কিছু নেই। কিন্তু এবার এখন সাদা এই কুইন দিয়ে অপোনেন্টের রাজাকে কি করে মাত করবে। তো প্রথম জিনিস যেটা তোমরা সবাই মনে রাখবে সেটা হচ্ছে যে এই রাজাকে যখন ফাঁসাবো, কিংবা চেকমেট করব, কিংবা বাংলাতে মাত করব, তখন রাজাটাকে কোনায় নিয়ে যেতে হবে। কারণ রাজা মাঝখানে থাকলে ওর পালাবার ঘর 8 জায়গায় পালাতে পারে, এখানে এখানে এখানে, চারিদিকে পালাতে পারে। তো চারিদিকে পালাতে পারে, আমি ওকে ফাঁসাতেই পারবো না। সেই জন্য আমাকে, ও যদি, ওকে যদি কোনায় নিয়ে যাই ওর পালাবার জায়গা কম থাকবে। তো প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমি মাত করব রাজাকে, অপোনেন্টের রাজাকে আস্তে আস্তে কোনায় নিয়ে যাব, তাহলেই মাত। কোনায় নিয়ে যাওয়ার নানান রকম কায়দা আছে, তো আমি একটা সহজ কায়দা তোমাদের শেখাচ্ছি।
সেই সহজ কায়দাটা হচ্ছে যে আমি যে কোনো কোনায় নিয়ে যেতে পারি, তাহলেই মাত হয়ে যাবে কিংবা চেকমেট হয়ে যাবে। তো আমি, ধরে নেওয়া যাক, আমার মন্ত্রী দিয়ে মানে কুইন দিয়ে রাজার থেকে একটু দূরে রাখবো, যাতে রাজা আমার মন্ত্রীটাকে মারতে না পারে। যদি আমি চেক দিই তাহলে তো মেরে দেবে, তাহলে তো খেলাটা ড্র হয়ে গেল। তো সেই জন্য চেক আমি দিতে পারি, কিন্তু একদম কাছে যাব না যাতে ও মেরে দেয়। আমি কাছাকাছি রাখবো রাজার, যাতে এই রাজার এইখানে না যেতে পারে, নিষিদ্ধ ঘরগুলোতে না যেতে পারে। তো নিষিদ্ধ ঘর কোথায় হয়ে গেল? এই এলাকাটা নিষিদ্ধ হয়ে গেল রাজার জন্য, এবং এই এলাকাটা নিষিদ্ধ হয়ে গেল। তার মানে এই রাজাটা এইখান থেকে পালাতে পারবে না, এবং এইখান থেকে পালাতে পারবে না। কেন পালাতে পারবে না? কারণ কুইনের চেক থাকবে। তো রাজাটা মোটামুটি ডান দিকে এই কোনায় রেস্ট্রিক্টেড হয়ে গেল, জেলখানার মতো কয়েদি হয়ে গেল। ধরো রাজাটা পেছনে গেল, আমি আবার এই কুইনটাকে একটু এগিয়ে নিয়ে আসবো, যাতে এইটা আবার নিষিদ্ধ হয়ে গেল। এই জালের বাইরে বেরোতে পারবে না, এই জালের বাইরে বেরোতে পারবে না, যেতে গেলেই বলবো নিষিদ্ধ ঘর। তো এইভাবে আস্তে আস্তে ওর রাজাটাকে পেছনে করতে হবে। তো অনেক সময় ধরা যাক এইখানে গেল, আমি আর এগোতে মানে আর বেশি কিছু করতে পারছি না, তখন আমি নিজের রাজাটাকে টেনে আনবো কাছে। তো ও ধরা যাক এই পেছনে গেল, আবার আমি এইটা গেলাম যাতে আরো কোনায় নিয়ে যায়। এইটা হলো ওর জাত, মানে এর বাইরে। সরি, এটা না, আমি ভুল করলাম, সরি, এইটা। ঠিক আছে, এর বাইরেও আসতে পারবে না ও, না এইদিকে আসতে পারবে, না ওইদিকে যেতে পারবে। তো আস্তে আস্তে ও রাজাটাকে যখন আমি কোনায় করলাম, করব, ধরে নাও যাকে এইখানে গেল, আমি এইখানে গেলাম, আরো ছোট হয়ে গেল। মানে এটা জেল, ওকে বন্দি করে রাখলাম রাজাটাকে। ও মাত্র এই দুটো ঘরে যাবে, এইখানেও যেতে পারছে না, নিষিদ্ধ। তো ও যখন এইখানে গেল, ধরে নেওয়া যাক আমি এইটা গেলাম, এবারও রাজাটা আর এগোতেই পাচ্ছে না, কারণ আমার কুইন কন্ট্রোল করছে এগোনোর জায়গাটা, আর না এইখানে আসতে পারছে। তো ও মাত্র এই দুটো ঘরে ওকে অপেক্ষা করতে হবে, বন্দি হয়ে গেছে। এইখানে গেল, এবার দেখ, তো প্রথম স্ট্র্যাটেজি কি, প্রথম জিনিস কি? প্রথম হচ্ছে আমি ওর রাজাটাকে আস্তে 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 কোনায় নিয়ে যাব। যখন কোনায় যাবে ওর পালাবার ঘর বেশি বেঁচে থাকবে না। এবার এইটা হলো তোমার স্ট্র্যাটেজি। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যতই যেত না কেন, যতই সহজ জয় হোক না কেন, তোমাদের খেয়াল করতে হবে লাস্ট অব্দি, সাবধান থাকতে হবে, কশিয়াস থাকতে হবে। এটা তোমাদের জীবনেও খুব কাজে লাগবে। তোমরা পেরে যাবে সহজে বলে কেয়ারলেস হয়ে গেলে, হ্যাঁ হয়েই তো গেল, সেটা করবে না, পড়াশোনাতেও না, না দাবা খেলাতে। তো এইখানে অনেকে ভুল করে কি করে, মন্ত্রীটাকে আরো কাছে আনে, মানে কুইনটাকে, যাতে রাজাটা কোনায় ফেসে থাকে। কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম, যদি চেক না দিয়ে রাজাটাকে ফাঁসিয়ে দাও, এখানে রাজা না এখানে আসতে পারছে, না এখানে যেতে পারছে, না এখানে যেতে পারছে, রাজার কোনো মুভি নেই, অথচ চেকও নেই। তো খেলাটা হয়ে যাবে ড্র। তোমরা জিততে আর পারলে না, ড্র হয়ে গেল। কেন? এই একটা কেয়ারলেস মুভ দিয়ে দিলে বলে। ঠিক আছে? তো সেই জন্য তোমরা ওকে কোনায় নিয়ে যাবে, কিন্তু সাবধান থাকবে, একটা ঘর যাতে ও দিতে পারে, ওর হাতে একটা চাল থাকে। এবার তোমরা কি করবে, দেখো কুইন এত শক্তিশালী, কিন্তু একা কুইন রাজাকে চেকমেট করতে পারছে না। কেন? চেক দিলে আবার পালিয়ে যাবে। ধরো আমি চেক দিলাম, ও পালিয়ে গেল, ও রাজাটা পালিয়ে গেল। তো আমি চেক দিয়ে আমার লাভ হচ্ছে না, ওকে ফাঁসিয়ে রেখেছি, বন্দি করে রেখেছি, ওইটাই সাফিসিয়েন্ট। এবার আমাকে যেটা করতে হবে, আমার রাজা নিয়ে এগিয়ে আসতে হবে। এটা একটা খুব বড় শিক্ষা, যেটা তোমাদের জীবনেও কাজে লাগবে। একা কোনো কাজ হয় না, তোমাদের সঙ্গী চাই, একটা টিম চাই, একটা দল চাই। দুজনই চাচ্ছে আমরা চেকমেট করব। তো এবার বললো আমার কাজ হয়ে গেছে, এবার তুমি এসো, আমাকে সাহায্য করো। ও যাবে এইখানে, আমি যাব এইখানে, ওকে অপেক্ষা করার জন্য উপায় নেই, আমি আবার রাজা এইখানে আসবো। এইটা কি কি বলে, কিং জি6, হ্যাঁ এটা জি6 করে কিং গেল, এবার এখানে গেল। এবার সাদা চাইলে যেভাবে ইচ্ছা ওকে চেকমেট করতে পারে। ধরো, আচ্ছা দেখাচ্ছি, এইখানে দেখাচ্ছি, যদি আমি চেক দিতাম রাজা পালিয়ে যেত। কিন্তু
একবার এঁকে গেলাম, ওর পালানোর রাস্তাগুলো রাজা দিয়েও ঢেকে দিলাম। এবার এই অবস্থায় আমি চাইলে কুইনটাকে এইখানে নিয়ে যেতে পারি, চেক। এবার মারবো, ও না পালাতে পারছে না মারতে পারছে, মারতে গেলে আমার রাজা সাপোর্ট দিয়ে আছে, রাজা মেরে দেবে, সবই নিষিদ্ধ কর, চেকমেট হয়ে গেল। কিংবা আমি এইভাবেও চেক দিতে পারি, একই ব্যাপার, আবারও কোনোখানে পালাতে পারছে না না মারতে পারছে, রাজারই সাপোর্ট আছে। কিংবা আমি এই চেকও দিতে পারি, চেক, মারবো, আর ও পালাতে পারছে না, কারণ কুইন আর কিং দিয়ে ঢাকা আছে ঘরগুলো। কিংবা আমি এই চেক দিলেও চেকমেট। কত রকম ভাবে চেকমেট, দেখো কত সহজ হয়ে গেছে খেলাটা। এইভাবে দিলেও চেকমেট। ঠিক আছে, তো নানান ভাবে চেকমেট করতে পারি। তো খুব সহজ জয়, যদি আমি কায়দা জানি। কায়দাটা কি হলো? কায়দা হলো যে আমি স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে ওর রাজাটাকে মাঝখান থেকে কোণায় নিয়ে গেলাম। যদি কোনো কারণে না নিয়ে যেতে পারি, তখন রাজার সাহায্যে ওকে ধাক্কা দিয়ে কোণায় নিয়ে যাবো, মানে রাজা আসবে তারপর চেক দেবো, ওকে কোণায় যেতে হবে। একবার যখন ও কোণায় গেল, ধরো একবার যখন ও কোণায় গেল, তখন আমাকে একটা ঘর ওকে ছাড়তে হবে, যাতে কোণায় ও বন্দি থাকে, কিন্তু এমন না হয় যে ওর চালই নেই, স্টেলমেট না হয়, সাবধান থাকতে হবে। আর ফাইনালি আমার রাজাটাকে তুলতে হবে, যাতে আমার কুইনকে সাপোর্ট করতে পারে এবং চেকমেট করতে পারে। ঠিক আছে, এই হলো খুব সহজ ভাবে তোমরা কিভাবে জিতবে। যখন তোমরা খেলবে আর অপোনেন্টের অনেক গুটি মারবে, মেরে মেরে চেষ্টা করবে সব খালি করে দিয়ে এই ধরনের একটা পজিশন আনতে। তারপরে তোমরা, যখন অপোনেন্টের কিছুই নেই, তখন আস্তে আস্তে ওর রাজাটাকে কোনায় নিয়ে গিয়ে ওকে চেকমেট করে ফেলবে। ঠিক আছে, এটা হলো একটা খুব এলিমেন্টারি স্ট্র্যাটেজি। তো আজকের জন্য শুধু এইটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রথমে স্যাররা ক্লিয়ার করে দেবে, আর না হলে আমাকে ডাইরেক্টলি করতে পারো, আমি এই আনসার গুলো করে দেবো। আর এই রেকর্ডিংটা আমি আবার থেকে টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, তো যে স্কুলরা অ্যাটেন্ড করেনি তারা নিতে পারে, আর যারা করেছে তারাও রেকর্ডের জন্য সেটাকে রাখতে পারে। ঠিক আছে। তাহলে আমরা আপনার এই রেকর্ডটা আজকে ধরুন ওরা শুনলো, এখন বলছে কারোর কোশ্চেন কিছু নেই, আমরা সপ্তাহের মাঝে আর একবার আপনার রেকর্ডটা শুনে দেবো, তাহলে ওদের আরেকটু রপ্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ পার ইউর কনভিনিয়েন্স, এটা আপনার স্কুলে থাকলো, যখন ইচ্ছা আপনার এটাকে প্লে হ্যাঁ, করবেন, রিপিট করবেন একবার দুবার তিনবার, সব শিখে যাবে। ঠিক আছে। ঠিক ঠিক, তাতে তো সুবিধা। ওকে, হ্যাঁ আজকের জন্য এইটুকুই, আর আবার দেখা হবে যদি নেক্সট ক্লাস। কোশ্চেন থাকে ওরা লিখে রাখবে আবার ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, গুড বাই। ইউ, থ্যাংক ইউ।